আমরা যদি শুরু করি যে এই বিরোধটা আসলে কেন, আমরা সবাই জানি যে বিরোধটা হলো রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের জন্য। অথচ আমরা যদি দেখতে পাই যে যখন তারা বিরোধী দলে যায় বা তারা যখন বিরোধী দলে ছিল তখন তারা সবাই এক ছিল, যে বিশেষ করে বিএনপি জামাত তারা জোট করে আন্দোলন করছে। কিন্তু এখন ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই তারা এখন বিরোধী হয়ে গেছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে কি বলবো যে বেঈমান আখ্যায়িত করতেছে। তো ইতিহাস যদি আমরা দেখি যে 91 থেকে যদি আমরা ধরি, 91 যে নির্বাচনটা, সেখানে আমরা অনেকেই জানি না যে জামাতের সমর্থনে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছিল। তখনকার যে সিচুয়েশনটা ছিল নির্বাচনী মাঠে, যা বিএনপির আসলে ক্ষমতায় আসার কোনো সুযোগ ছিল না। নির্বাচনের সময় যখন ভোটাভুটি হয় তো ওই সময়টাই আগেই আওয়ামী লীগ কে মন্ত্রী হবে, তার দলের থেকে কে প্রেসিডেন্ট হবে, কে স্পিকার হবে, এটা মোটামুটি মানে তারা একটা রূপরেখা দাঁড় করা ফেলছিল। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল যে বিএনপি আওয়ামী লীগের থেকে আসলে ভোট বেশি পেয়ে গেছে বা আসন বেশি পাইছে, কিন্তু ততটা আবার পায় নাই যতটা করতে পারলে আসলে সরকার গঠন করা যাবে। কিন্তু তখন এককভাবে নির্বাচন করে বাংলাদেশ জামাতে ইসলামী 19টার মতো আসন পায়। যেই আসনটা আসলে তখন অবস্থাটা এমন হয়েছিল, সে যাকে সাপোর্ট দিবে সেই ক্ষমতা বসবে। তো তখন কিন্তু শেখ হাসিনা, আজকের যে পলাতক হাসিনা, সে কিন্তু গোলাম আজমকে চাচা বলে ডাকতেন, যেহেতু ওনার বাবার সাথে সে রাজনীতি করছে। সে চাচার বাড়িতে বলা যায় যে তসবি আতর জায়নামাজ নিয়ে তার কদমবুচি করার জন্য তখনকার সময়ে 96-তে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুস সামাদ বা আব্দুস সামাদই হবে, সিলেটের এমপি মন্ত্রী ছিলেন। ওনাকে পাঠায় যেন জামাত আওয়ামী লীগকে সমর্থন দেয়। কিন্তু জামাত অনেক কিছু ক্যালকুলেশন করেই তখন নিঃস্বার্থভাবে বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি ক্ষমতায়ও আসে। আর এটার জন্য সমর্থন দেওয়ার জন্য জামাত বিএনপির কাছে কোনো মন্ত্রিত্ব বা এই ধরনের কোনো কিছুই চায় নাই। তো জামাতের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু বিএনপি যে জিনিসটা করে, ক্ষমতায় এসেই জামাতের বিরুদ্ধে মামলা করে। জামাতের যে আমির ছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের বিরুদ্ধে ওনারা মামলা করে। এবং মজার ব্যাপার হলো যে এই মামলাতে জামাত জিতে যায় এবং বাংলাদেশের একমাত্র বলা হয় যে দুষ্টামি হোক আর এটা সত্য হোক, অধ্যাপক গোলাম আজম আদালত থেকে রায় পেয়ে উনি বাংলাদেশের নাগরিকত্ব পায়। বলা হয় যে আদালত থেকে লিখিত একজন কি বলে যে নাগরিক অধ্যাপক গোলাম আজম। তো সেখান থেকে বিএনপির সাথে জামাতের একটা দূরত্ব তৈরি হয়, যেহেতু জামাত এখানে নিঃস্বার্থভাবে তাদেরকে সমর্থন দিছিল। আবার আরও একটা সমস্যা হয়, যেটা হলো যে মাগুরাতে একটা নির্বাচন হয়, উপনির্বাচনে বিএনপি ন্যাক্কারজনকভাবে তাদের প্রার্থীকে জিতে আনে। তখন ওইটার বিরুদ্ধে যে সকল বিরোধী দল তখনকার সময় তারা দাবি করে বসে বা তারা আন্দোলন করে যে তত্ত্বাবধায়ক তখন আসে নাই, যে দলীয় সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। আর এটা যখন করা হয়, তত্ত্বাবধায়কের যে সিস্টেম বা ফর্মুলাটা নিয়ে অধ্যাপক গোলাম আজম তখন জাতির সামনে একটা সিস্টেম বলে যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়ে। তখন এটা খালেদা জিয়াকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু খালেদা জিয়া কোনো এক কারণে হয় তখন এটা মেনে নেয় না। তো জামাত তাকে বারবার বলা হয় যে আপনি যদি এটা মেনে না নেন তাহলে আমাদেরকে আসলে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া কোনো উপায় থাকে না। তখন জামাত ইসলাম তাদের সমর্থনটা প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নেওয়ার কারণে আওয়ামী লীগের যে সরকার, তখন সরকার থেকে তাদের নেমে যেতে হয়। তো ওই যে একটা ইস্যু তৈরি হয়, বিএনপি তখন আবার 16 দিন বা 12 দিনের একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে আবার নির্বাচন দেয়। সেই নির্বাচনে হেরে যায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তো বিএনপি কিন্তু আসলে পানি খাইছে, কিন্তু সেটা গাধার মতন গোলাইই খাইছে। তো সেটা গেল 96-তেও বিরোধী দল হয় বিএনপি এবং জামাত, তারাও আবার রাজপথে আন্দোলন করে। 2001-এ বিএনপি জামাত জোট করে, বলা যায় যে একবার লিখিত জোট করে তারা আবার আন্দোলন করে 2001-এর ক্ষমতায় আসে। তো 2001-এর ক্ষমতায় আসলেও জামাত যে পরিমাণ কি বলবো যে তাদের প্রত্যাশা ছিল, বিএনপি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে না।
তো না পারার কারণে জামাত তাদের সাথে থাকে, মন্ত্রিত্ব তারা 2টা পায়। সেখানে চলে 2006 সালের 28শে অক্টোবর জামাতের সাথে আওয়ামী লীগের একটা বিশাল ক্লাশ হয় পল্টনে। সেই ক্লাসেও বিএনপি একটা বেইমানির মতন একটা আশ্রয় নেয়, যে এখানে তারা কোনো ধরনের হেল্প না করে বরঞ্চ পুলিশকে নিউট্রাল থাকতে বলে। সেখানে জামাতের অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেন। তো এটা একটা ইস্যু। এরপরে আমরা 2009 দেখি, 2014-তে একটা ঘটনা ঘটে যেখানে কিনা জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে। তখন তারাঙ্ক আসে বাংলাদেশে, সুষমা স্বরাজ ইন্ডিয়ান যে কূটনীতিক, উনিও এসে সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে যায় না এবং জামাতও যায় না। তো সবাই না যাওয়ার কারণে সেটা একটা কি বলবো বিতর্কিত নির্বাচন হয় আওয়ামী লীগের। কিন্তু সেখানে যে ইস্যুটা দাঁড়ায়, তারাঙ্ক, সুষমা স্বরাজ সবাই বাংলাদেশে এসে একটা বৈঠক হয়। এটা আমরা অনেকে জানি বা জানি না। সেই বৈঠকে বলা হয় যে তো সেই বৈঠকে কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের পক্ষ থেকে, মানে তখন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আশরাফুল হক বা আশরাফুর, যাই হোক, উনি এখন মারা গেছেন মৃত। তো উনি কিন্তু বিএনপি নেতাদেরকে বোঝায় যে আমরা নির্বাচনটা যদি এখন দেই সুষ্ঠুভাবে, আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা আসলে জামাতের নেতাদেরকে আমরা ফাঁসি দিতে পারবেন না, তো তাদেরকে আপনার ছেড়ে যেতে হবে। তো জামাতের নেতাদেরকে আমরা এখন একটা নির্বাচন করি, আমরা একটা নির্বাচন করে একটা সরকার গঠন করি, জামাতের নেতাদেরকে ফাঁসি দিই, তারা মারা গেলে তো আসলে দল হিসাবে তারা ভ্যানিশ হয়ে যাবে, তারা আপনাদেরকেই ভোট দিবে। তো আমরা এই নির্বাচনের পরে আমরা 1-1.5 বছরের মধ্যে আরেকটা নির্বাচন দিব, নির্বাচন দিয়ে তখন সুষ্ঠু নির্বাচন দিব। এই তাদের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা লিয়াজও হয়। এই লিয়াজও হওয়ার পরেই বলা যায় যে যখন নির্বাচনটা হয়, নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ কি বলে যে বিএনপিকে ব্যাপক ধরাশায়ী করে, জামাতের নেতাদেরকে পরাপর ফাঁসি দেওয়া হয়। কিন্তু 1.5 বছর পরে নির্বাচন হয় না, আওয়ামী লীগ দেয়ও না। তো না দেওয়ার কারণে যে জিনিসটা হয় যে অলরেডি এই বিষয়টা বিএনপি এই মানে বেইমানিটা জামাতের তৎকালীন যে দায়িত্বশীল যারা আছে তারা মোটামুটি এটা ভালোভাবে নেয় না নেওয়ার কারণে তখন থেকেই তারা জামাত বিএনপির বিভিন্ন ইস্যুতে তারা আসলে সাইড হওয়া শুরু করে এবং তারা এককভাবে আলাদাভাবে কাজ করা শুরু করে, আন্ডারগ্রাউন্ডে কাজ করে, উপরে করে, সব জায়গায় করে। তো আলটিমেটলি এই ইস্যুটার জন্য জামাত বিএনপিকে আসলে কখনোই ক্ষমা করবে কিনা আমি জানি না, কারণ তাদের নেতাদের মৃত্যুর পিছনে বিএনপির নীরবতা আসলে অনেক বড় একটা অবদান রাখছে। বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যত ধরনের কলকবজা, এটা বিএনপিরও একটা সাপোর্ট ছিল। বিএনপির নেতারা আসলে 17 বছর এদেশের জনগণকে আসলে কি বলবো আওয়ামী লীগকে দিয়ে দাবায় রাখছে। কারণ বিএনপি যে ডিসিশনটা নিত সেটা তাদের স্থায়ী কমিটি হোক, ব্যানাদার যত ধরনের মিটিংগুলোই হোক, সেটা তাদের রুম থেকে বের হওয়ার আশা আগেই আওয়ামী লীগ সেটা জেনে যেত। তো সেটা যে কীভাবে জানতো আপনারা এখন খুব ভালোভাবে বুঝেন যে তাদের নেতারাই আসলে এই ইনফরমেশনগুলো ফ্লাশ করতো। তো এইভাবেই আসলে 17 বছর ঈদের পরে আন্দোলন বলতে বলতে বিএনপি আজকে ক্ষমতায় আসছে। আমরা দেখছি যে বিএনপি তাদের নেত্রীর বালির ট্রাকটাও সরাইতে পারে নাই, কিন্তু সেদিন আমি সাংবাদিকতা করতাম, তখন আমি দেখছি তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি যখন ঢাকা অবরোধের যে আন্দোলনের ডাক দিছিল, খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক নিয়ে আটকায় রাখা হয়েছে। সারা ঢাকা শহর, সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু বিএনপির নেতারা কেউ ঢাকায় সেদিন 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য একটা উঁকিও দেয় নাই। আমি যখন সাংবাদিকতার কারণে আমার মনে আছে তখন জামাতের 2 জন কর্মী মারা যায় পুলিশের গুলিতে। তারা রাস্তায় নামছিল ঢাকার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সবুজবাগ, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরাতে তারা মিছিল নিয়ে নামছিল, কিন্তু বিএনপির কাউকে ওই দিন দেখা যায়নি। মির্জা আব্বাস থেকে শুরু করে যারা ছিল সবাই তখন ঘরের মধ্যে লুকাইছিল। তো আলটিমেটলি সেখানেও তারা বেইমানি করে। তো সব কিছুর মিলতে যদি আপনার হিসাব করেন, ঐতিহাসিকভাবে জামাত ছাড়া কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই। ইভেন এখনও যে চিন্তাটা করা হচ্ছে যে এককভাবে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এইখানেও আমার কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। কারণ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, আমাদের দেশে ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, বিএনপি আওয়ামী লীগ এক হলেও তারা ক্ষমতায় আসবে কিনা আমার সন্দেহ আছে। কারণ লাস্ট একটা রিপোর্ট
সেখানে আমি দেখছিলাম যে বাংলাদেশের 61% মানুষ শরিয়া আইন চায়। তো আপনি আমাদের দেশে আলেমরা এক না, কারণ তাদের ভিতরে বিভিন্ন মতাদর্শ আছে, তারা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং করে, এটা ইন্ডিয়া হোক আমাদের বিভিন্ন এজেন্সি হোক, তারা ফান্ডিং করে তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলস পলিসিতে ভাগ করে রাখে। আলেমরা যদি এক হইতে পারে এই দেশ আসলেই এটা কী বলবো ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব। এখন কথা হলো যে আমি যে আপনাদেরকে যে জিনিসগুলো বললাম, যে তথ্যগুলো দিলাম, ঐতিহাসিকভাবে যদি আমরা হিসাব করি যে জামাত বিএনপির সাথে বিট্রে করে নাই, বরঞ্চ বিএনপি জামাতের সাথে বিট্রে করছে তাদের ক্ষমতার জন্য 91 থেকে এবং এই 2024 সাল পর্যন্ত। এখানে অনেকে বলতে পারেন যে জিয়াউর রহমান জামাতকে তার রাজনীতি করার সুযোগ দিচ্ছে, এটাও ভুল কথা। কারণ 75 পরবর্তীতে সময়ে বাংলাদেশে রাজনীতি, সকল রাজনীতি নিষিদ্ধ ছিল, ইভেন আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল, তখন বাকশাল কায়েম করা হয়েছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বিএনপি তখন বিএনপি ছিল না, 75 পরবর্তী সময়ে এই রাষ্ট্রের ক্ষমতায় আসে, তখন আসলে একটা দলের দরকার ছিল। উনি প্রথমে জাগো দল করেন, পরবর্তীতে সেটা আবার জাতীয়তাবাদী দল বিএনপি করেন। কিন্তু বিএনপি করলেই তো হবে না, অন্য রাজনৈতিক দলগুলোকেও আসলে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তখন অন্যান্য সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, সেই সুযোগে জামাতও তখন রাজনীতি আবার শুরু করে। তো তার মানে এই না যে বিএনপি জামাতকে রাজনীতি করার সুযোগ দিছে। ইস্যুটা হলো যে বিএনপি নিজেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য দলগুলোকে ওপেন করতে বাধ্য হয়েছে। তো যারা বলবে যে এখানে যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আমার মনে হয় ঐতিহাসিকভাবে তারা এটা ভুল কথা বলে। কারণ বিএনপি নিজেই তখন তার সাপোর্টিংয়ের জন্য, যে তার তো দল করতেছে, সে রাজনীতি করবে, নির্বাচন দিবে, বিরোধী দল না থাকলে সে কার সাথে ভোটাভুটি করবে। তো প্রথমে কিন্তু একটা হ্যাঁ না ভোট দিছিল, সেটা কিন্তু ব্যাপক মানে কি বলবো যে বিতর্কিত হয়েছিল, যার জন্য পরবর্তীতে জাগদল হয়, জাগদল থেকে জাতীয়তাবাদী বিএনপি হয়, সেখান থেকে পরবর্তী যখন নির্বাচনে আসে তখন কিন্তু এই দল গঠন করার জন্য অন্যান্য দলগুলোকে ওপেন করতে বাধ্য হয়। তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত জামাত তার জায়গায় ঠিক আছে, কিন্তু বিএনপি তার জায়গায় ঠিক নাই। বিএনপিও কিন্তু গঠিত হয় তখনকার সময়ে যুদ্ধাপরাধ, যে এখন বলা যায় আমার যুদ্ধাপরাধী দল, কিন্তু তখনকার সময়ে চিহ্নিত যুদ্ধাপরাধ যারা করছে তাদেরকে নিয়েই কিন্তু বিএনপি গঠিত হয়। শাহ মোয়াজ্জেম থেকে শুরু করে যত বলা হয় যে তখনকার সময় বড় বড় রাজাকার, তাদেরকে নিয়ে কিন্তু বিএনপি তৈরি হয়। তো আমার মনে হয় আমার এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। খারাপ লাগলে সেটাও আমার কমেন্টস করে জানাতে পারেন, ভালো লাগলেও জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।